টিভি। আচারওয়ালি, আমাকে মরে যেতে দাও, আমাকে বাঁচিও না, আমার জীবনে কোনো অর্থ নেই, আমাকে মরে যেতে দাও। এই ছোট বাচ্চাটার সাথে আমি আমার প্রাণ দিয়ে দেব। থামো বোন, এতে এই ছোট্ট প্রাণটার কি দোষ? এ তো এখনো ঠিক করে চোখও খোলেনি, আর তুমি একে এখনই মৃত্যুর মুখে দিতে চাইছো? এত স্বার্থপর কি করে হতে পারো তুমি? সুমন নিজের প্রতি সমবেদনা দেখে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং সাজিদকে সে পুরো ঘটনা বলল। সাজিদ খুব সৎ একজন মানুষ। যখন সে সুমনকে মরতে যেতে দেখল তখন সে তাকে রক্ষা করেছিল। তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমার দায়িত্ব। তুমি আর কোথাও নয়, নিজের ভাইয়ের ঘরে থাকবে। যেমন আমি ইসলাম মানি আর তুমি প্রভু শ্রীরামকে মানো, মানবতার খাতিরে আমি তোমাকে নিজের বোন মানছি। নিজের ভাইয়ের ঘরে যাবে তো, অন্তত মানবতার খাতিরে। খুব ধুমধাম করে সুমনের সাথে কিশোরের বিয়ে হয়। কিশোর সুমনকে খুবই পছন্দ করত। অন্যদিকে সুমনের শাশুড়ি রাবিনা তাকে খুব একটা পছন্দ করত না। মায়ের ব্যবহার অদ্ভুত লাগছে, কথায় কথায় খোঁচা দেয়। মাঝে মাঝে মনে হয় উনি মেয়েদের পছন্দই করেন না। সেরকম কিছু নয়, তুমি নতুন এসছো তো, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। রাবিনা সুমনকে খোঁচা মারতে শুরু করলো। সুমনের বিয়ে হলো মাত্র কিছুদিন হলো, আর সে বলল, আশেপাশে প্রতিবেশীর মেয়েদের বিয়ে হয়েছে 2 মাস হলো, এখন তারা অন্তঃসত্ত্বা। তোর তো না জানি কি হচ্ছে। বিয়ে হয়েছে বছর গড়িয়ে গেল, কোনো খুশির খবরই তো নেই। এখনো তো মাত্র 6 মাস হলো। 6 মাস তো হয়ে গেছে, আর আমি অপেক্ষা করছি নাতির মুখ দেখার জন্য। সময়ের সাথে সাথে সুমন অন্তঃসত্ত্বা হলো, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পরেও রাবিনা ওকে খোঁচা মেরে বলল, ছেলে হতে হবে, কিন্তু ছেলেই বংশের ধারক। মেয়ে হয়ে কি হবে? অর্ধেক জীবন বাপের বাড়িতে অন্ন ধ্বংস করে পরে অন্যের বাড়িতে চলে যায়। কতক্ষণ মেয়েদের সামলাতে থাকবো? ছেলে হওয়া চাই, ছেলে। কিন্তু মা, যেভাবে ছেলে হয় সেভাবেই তো মেয়েও হয়। কিন্তু মেয়েরাই তো ঘরের শোভা, তারা তো 2টা পরিবার সামলাতে পারে। তারপরে আপনি মেয়েদের এত ঘৃণা কেন করেন? আমি কিছু শুনতে চাই না, আমি শুধু নাতিই চাই। যদি নাতনি হয় তাহলে তোর এখানে কোনো জায়গা হবে না। এই কথার পর সুমন খুব কাঁদতে লাগলো। তারপর এ কথা স্বামী কিশোরকে বলে দিল, কিন্তু সে আশ্চর্য হয়ে গেল যে তার স্বামী কিশোরও একই কথা পুনরায় বলল এবং তার মার কথায় সহমত পোষণ করলো। তো এতে ভুল কি আছে? মা কি বলল? ছেলেই হতে হবে। আমিও তো ছেলেই চাই, মেয়ে নয়। কিশোর, তুমিও মায়ের মতো কথা বলছো। মেয়ে হওয়া তো কোনো গুরুতর পাপ নয় যে তোমরা দুজন এভাবে মেয়েদের ঘৃণা করো। কিশোর ও রাবিনা দুজনই প্রতিদিন সুমনকে ছেলে হওয়ার জন্য নির্দেশ দিত। সময় গড়াতে লাগলো, আর সুমন ছেলের পরিবর্তে ফুটফুটে একটা মেয়ে শিশুর জন্ম দিল। মেয়ে শিশু দেখে বাসার সবাই খুব বিরক্ত হলো। নিজের মেয়ে ধর আর তোর জিনিসপত্র বেঁধে নে। আমি তোকে প্রথমেই বলেছি, যদি মেয়ে আসে তাহলে এই বাড়িতে তোরা জায়গা হবে না। আমি আমার ছেলের বিয়ে অন্য মেয়ের সাথে দেব। আমি শুধু নাতিই চাই। এই নাতনি দিয়ে আমি কি করব? কিন্তু মা, এই অবস্থায় আমি ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? যাই হোক, আপনারই তো নাতনি। খবরদার, ওকে যদি আমার নাতনি বলিস, আমি ওর ঠাকুরমা নই। বেরিয়ে যা এখান থেকে। সুমন তার ছোট বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রবল বৃষ্টির মধ্যে সে তার মেয়েকে বাঁচাতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল এবং সে আত্মহত্যা করার জন্য উদ্যত হলো। সে যেই খাদে লাফ দিতে যায়, কেউ একজন পিছন থেকে ওর হাত ধরে ফেলল। সুমন তার অবুঝ শিশুটাকে নিয়ে সাজিদের ঘরে চলে গেল। সেখানে একজন ঠাকুরমা থাকতেন। তিনি বাচ্চাটাকে অনেক আদর যত্ন করে রেখেছিলেন। একদিন তিনি আচার করার জন্য আম শুকাচ্ছিলেন। মা, এই আম কেন শুকাচ্ছেন? আমি আম দিয়ে আচার বানাবো। মা, আমাকেও আচার বানানো শিখিয়ে দিন, আমিও আচার বানাবো। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে আমের আচার বানাতে হয়। শুধু আমের কেন, আমি তোমাকে সব ধরনের আচার বানানো শেখাবো। সুমন তখন বিভিন্ন ধরনের আচার বানানো শিখে ফেলল। যখন দেখল ওর আচার ভীষণ মজার হয়, তখন সে আচারের ব্যবসা শুরু করার কথা ভাবল। ভাইয়া, আমি আর কতদিন তুমি আর তোমার পরিবারের বোঝা হয়ে থাকব? আমি ভাবছি মা আমাকে যেভাবে আচার বানানো শিখিয়েছেন, আমি তো সেটা বাজারে বিক্রি করতে পারি। এটা তো খুব সুন্দর কাজ বোন, এতে আমি তোমাকে সাহায্য করব। তুমি আচার বানিয়ে তৈরি রাখো,
আমি এগুলো তোমার সাথে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে তোমার সাহায্য করব। হ্যাঁ ভাইয়া, তোমার সাহায্য ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। সুমন আচার বানিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে ওর আচার এত মজা হতে লাগলো, সবাই সেটা কেনার ইচ্ছা প্রকাশ করত। তার আচার দিন রাত সর্বক্ষণ বিক্রি হতে থাকে। বোন, জানো তো, চারিদিকে শুধু তোমার বানানো আচার নিয়েই আলোচনা হচ্ছে। চারিদিকে সব লোকেরা কিন্তু শুধু তোমার হাতের বানানো আচারই কিনতে চাইছে। আমি আজকে বাজারে গেছিলাম আর সেখানে দেখলাম চারিদিকে শুধু তোমার আচারেরই প্রশংসা হচ্ছে। ভাইয়া, তুমি যদি আমাকে সাহায্য না করতে, এই আচার এত প্রসিদ্ধ হতো না। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুমন দরজা খুলে দেখল সেখানে একজন শেঠ দাঁড়িয়ে আছেন। সুমন আচারওয়ালির বাড়ি এটাই কি? হ্যাঁ, এটাই। আমি সুমন। বলুন, আপনার জন্য কি করতে পারি? কাল আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি তার জন্যে আচার অর্ডার করতে এসেছিলাম। কি পরিমাণ আচার চান আপনি? আমি 1 লাখ টাকার অর্ডার দিতে চাই। তুমি কি বানাতে পারবে? সুমন এত টাকার অর্ডার শুনে খুবই খুশি হলো, কারণ এত বড় অর্ডার পাওয়ার কথা সে কখনো চিন্তাই করেনি। তারপর সাজিদের কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলল। এত বড় অর্ডার বোন, এ তো দারুণ আনন্দের খবর। হ্যাঁ 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 বলে দাও। কিন্তু ভাইয়া, এত বড় অর্ডার আমি কি তৈরি করতে পারবো? ঘরে আসা লক্ষ্মীকে ঠেকাতে নেই বোন, তুমি হ্যাঁ বলে দাও, আমরা বানিয়ে নেব অর্ডারটা, তুমি চিন্তা করো না। সাজিদের সাথে কথা বলে সে অর্ডারটা হ্যাঁ করে দিল। তারপর সে 1 লাখ টাকা অর্ডারের কাজ শুরু করে দিল। সাজিদের সাহায্য নিয়ে সে আরো কিছু মহিলাকে তার সাথে নিল। তারপর 1 লাখ টাকা অর্ডারের কাজ করে দিল। এভাবে সে একটার পর একটা অর্ডার পেতে শুরু করলো। এভাবে অর্ডারের পর অর্ডার নিতে নিতে সে বড় লোক হয়ে গেল। আমি তো কবেই মরে যেতাম ভাই। তোমার কত দয়া, তুমি আমায় বাঁচিয়েছিলে, আর আজ কোত্থেকে কোথায় পৌঁছে দিয়েছো। এটা আমার দয়া নয়, এটা তো ওপরওয়ালার, যে আমাকে তোমার সঙ্গ দিল। আজ দেখো আমরা কোথার থেকে কোথায় পৌঁছে গেলাম। এতদূর পৌঁছে যাব এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। কাল পর্যন্ত আমরা কুঠুরিতে থাকতাম, আর আজ দেখো তোমার জন্য আমরা কতগুলো আচার কোম্পানির মালিক হয়ে গেছি। আমি তোকে মেরে ফেলতেই যাচ্ছিলাম, আর আজকে আমার মেয়ে স্কুলের টপার। একে হয়তো কারো ভাগ্যে আমি পেয়েছি। কথায় বলে না, মেয়েদের ভাগ্যে মায়ের অন্ন জোটে। এখন সুমন আর সুমন নেই, আচারওয়ালি সুমন হয়ে গেল। তার সুনাম শুধু শহরের মধ্যে নয়, শহরের বাইরেও হলো। বাইরে থেকেও ওর কাছে আচার বানানোর অর্ডার আসতো। সে গরিব ও অসহায় মহিলাদের কাজের সংস্থান করে দিচ্ছিল, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে। একদিন কিশোর ওই কোম্পানির বাইরে দাঁড়িয়েছিল। ড্রাইভার, গাড়ি থামাও। আরে কিশোর, তুমি এখানে এখানে দাঁড়িয়ে কেন? আমি তোমার আর তোমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। শুনেছি নাকি তোমরা অনেক ধনী হয়ে গেছো। হ্যাঁ, তো কেন দেখা করতে এসছো আমাদের সাথে? আমরা দুজন তো তোমার কাছে মরে গেছি, তাই না? এরকম বলো না, আমি খুব কষ্টে আছি। আমার রোজগার চলে গেছে আর ঘরটাও নেই। তো আমি কি করতে পারি? তখন আমি বা আমার মেয়ের জন্য তোমার চিন্তা হয়নি? ভারী বৃষ্টির মধ্যে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। আজ আমি দাঁড়িয়ে আছি আমার নিজের পরিশ্রমের জন্য। তুমি যদি কাজ পেতে চাও, আমার কোম্পানিতে তোমার কাজ দিতে পারি, কিন্তু আমাকে তোমার সাথে থাকার কথা চিন্তাও করবে না। আমি আমার মেয়ের উপর তুমি বা তোমার মায়ের কোনো ছায়া পড়তে দেব না। এমন বলো না সুমন, আমি তোমাকে খুব ভালোবাসি। বাড়ি চলো। আমি ওই ঘরে কোনোদিনও যাব না। আজ পর্যন্ত আমি আমার মেয়ের কাছে এই সত্য লুকিয়েছি যে তুমি ওর বাবা। আর খবরদার, আজকের পর থেকে তুমি যদি আমার মেয়ের সাথে দেখা করার চেষ্টা করো, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কাজ চাও তো কাজ পেয়ে যাবে, কিন্তু আমি বা আমার মেয়ে না। সুমন গাড়িতে বসে সামনে বেরিয়ে গেল, আর কিশোর সেখানে দাঁড়িয়ে সুমনের গাড়িতে বসে চলে যাওয়ার দিকে তাকিয়েই ছিল। আর সুমন সাফল্যে সিঁড়ি বেয়ে উঠতেই থাকে। Kapoor TV